পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের, সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে, অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে? এবং যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটি সেফ আইওয়াশ কিনা? শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপির গলা ফাটানো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? ইউনূস তারেক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে। একটা প্রতারণা এই বৈঠক। ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনূস, এর মধ্যে দিয়ে ইউনূস এখন সেফ এক্সিট নেবে। প্রমাণ কি? প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে ঐক্যমত্য, আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ঐক্যমত্য হয়েছে, সেই ঐক্যমত্য আদৌ হলো কিনা, নাকি শর্তের বেড়াজালে সেই ঐক্যমত্যের ব্যাপারটা বদলেও যেতে পারে। মনে হচ্ছে যে সরকার এক ধরনের বেকায়দায় করতে যাচ্ছে। এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে? তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে? তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণঅভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল মুজাসির রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে? কি করতে চলেছে? আসলে কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে? কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও দ্রুত সকালে না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটিতে এখন দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। হয়ে গেল লন্ডনে 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে 9 লাইনে 133 শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে। সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা, কিন্তু তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা। এর অর্থ হলো যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য। তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট, কিন্তু এই বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন হলো 1.5 ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি, তাহলে বাকি ইস্যুগুলো কি? শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ যে বিএনপির গলা ফাটানো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? ইউনূস লন্ডনে যাওয়ার পর থেকে তার সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে। তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার এই সফর। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে। সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে স্থানীয় কয়েকজন মন্ত্রী এবং তার সমর্থক বলে পরিচিত কয়েকজন বাঙালি এমপিদের সাথে সাক্ষাৎই ছিল ডক্টর ইউনূসের এই সফরের সাফল্য গাথা। এর মধ্যে লন্ডনের স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা। তবে অনেক বিতর্কের মধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড এবং রাজার সাথে ফটো সেশন 12 জুন পর্যন্ত ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সাফল্য ছিল। এরই মধ্যে প্রশ্ন উঠেছে একটি ব্যক্তিগত পুরস্কার আর কিছু কল আর মিটিং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হলো? সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে
উপদেষ্টা জানিয়েছেন ডক্টর ইউনূসের সফরে ৩৯ জনের লটবহর ছিল। তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে ৪ রাতের জন্য ৩৭টি রুম রিজার্ভ করা হয়। তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় ৩৯ জনের সফর দল ৪ রাত অবস্থানের জন্য খরচ করা হয়েছে ২,১০,৩২৫ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৩.৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বেশি করিডোর রুমটি বরাদ্দ নেওয়া হয়েছিল, যার ভাড়া দিনে ৬,০৪৫ পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা। সেই হিসেবে ডক্টর ইউনূসের রুম ভাড়া পড়েছে ৪ দিনে ৪০ লাখ টাকা। এই ৩.৫ কোটি টাকার বাইরে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছে আরো ২ কোটি টাকা। ঢাকা থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার টিম ব্যবহার করেছেন এক্সপেন্সিভ এমিরেটস এয়ারলাইন্সের বিজনেস ক্লাস। ঢাকা লন্ডন ঢাকার বিজনেস ক্লাসের টিকিটের খরচ জনপ্রতি কমপক্ষে ৫ লাখ টাকা। সে হিসেবে ৩৯ জনের জন্য ২ কোটি টাকা খরচ হয়েছে। এর বাইরে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে অন্যান্য অ্যালাউন্স। জনাব জুলকারনাইন প্রশ্ন রেখেছেন, দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলে তিনি ও তার দল অবস্থান করতে পারেন, কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। যেহেতু ব্রিটিশ সরকার প্রধানের সাথে কোনো বৈঠক হয়নি, ব্রিটিশ সরকারের কোনো পর্যায়ের সাথে কোনো সমঝোতা স্মারক পর্যন্ত স্বাক্ষর হয়নি, তাই বলা যায় ডক্টর ইউনূসের এই সফর কোনো দ্বিপাক্ষিক কিছু ছিল না। তবে দ্বিপাক্ষিক একটি বৈঠক ছিল, সেটি অনুষ্ঠিত হয়েছে ১৩ জুন লন্ডন সময় সকাল ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই তারেক রহমান ডক্টর ইউনূসের হোটেলে পৌঁছান। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্ময়ের ব্যাপার ছিল, তারেক রহমান গাড়ি থেকে নামতেই তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মাত্র ৩ সপ্তাহ আগে খলিলুর রহমান সহ ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজনীতির মাঠ গরম করে ফেলেছিল বিএনপি নেতারা। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফও করেন খলিলুর রহমান। পাশেই বসা ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগেও ঢাকায় দেখা গেছে বিএনপির সাথে বৈঠকে ডক্টর ইউনূসের সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অথচ সেই বৈঠকের একটু আগেই বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল। একই ধরনের ঘটনা পরপর ২ বার ঘটায় একটি প্রশ্ন উঠতেই পারে, সেটি হলো বিএনপির উপর কি এমন কোনো চাপ আছে যে চাপে যার পদত্যাগ চেয়েছে তার সাথেই বসে ব্রিফ করতে হলো। যেহেতু পর্দা আলোচনা হয়েছে, সেখানে এইসব বিষয় উঠেছে কিনা, তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমির খসরু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে, এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন, এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে, তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে? খুব সহজ প্রশ্ন। এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যেই দিন এই ঐতিহাসিক, আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো, সেই বৈঠকের আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন, তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে দেওয়া হলো? তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপিকে? সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন, করিডোর, বন্দর, সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা, সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে? সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেনি, খুব স্বাভাবিক, আমরা উত্তরটাও জানতে পারিনি। যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে, নিঃসন্দেহে বলতে হয়, সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে, তার আড়ালে অনেকে অনেক কথা বলেন, কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মন্তব্য। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন, তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কিনা। নির্বাচন কমিশন সম্পর্কে যেটি বলা হয়েছে, যে ডক্টর খলিলুর রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ খুব শিগগির ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটি একটা বায়বীয় কথা। এখন নির্বাচন কমিশনের সাধ্য নেই, ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা, যেহেতু সরকারের পরামর্শক্রমেই সব করবে। আমরা জানি যে এটা খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন, আসলে স্বাধীন নয়। অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে। সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের রোডম্যাপের ঘোষণা, অনেক বড় একটি প্রশ্ন। সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বলেছি, আরো একবার বলি, যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের, সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে, অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে? এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি স্রেফ আইওয়াশ কিনা, যেটি সংবাদ সম্মেলন করতে হয়, যৌথ বিবৃতি দিতে হয়, তাই দেওয়া, নাকি সরকার এবং
বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে, এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখে মুখে ছিল, জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ছুটে যাওয়া, সেই জুলাই সনদ দিয়ে বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা, এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই 180 ডিগ্রি ইউটার্ন নেবে, অনেক ক্ষেত্রেই অনেক কিছু উলটপালট হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না, যদিও সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে। এনসিপির পেছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে? তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে? তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো 2000 মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি, বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণ অভ্যুত্থান কি এনসিপির 10 জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চড়ছিল? জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে। এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আপনার জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। মানে ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম। তোমরা যদি যাইতে চাও 2-1টা সিট যদি পাও, তাও এদের পিছনে ল্যাঞ্জা ধইরা যাইতে হবে। সেখানে দেশবাসী, হোয়াট ইজ দ্য দেশবাসী? দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা? কথায় কথায় দেশবাসী, জনগণ, গণ অভ্যুত্থান। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো, তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন? যেই শহীদ পরিবারগুলো তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো, কারা মরছে, কতজন আহত হইলো, তাদের চিকিৎসার খবর নাই, তাদের বাচ্চারা এতিমখানায় বড় হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে, তাদের রক্তের সাথে বেমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, অফিস আদালত করতেছো, এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে, এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না? দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। বিদেশি আলোচনা বলতে হোয়াট? এটা কি অন্য দেশের সাথে আলোচনা হয়েছে? নাসিরউদ্দিন বলছেন 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আচ্ছা, বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। আমরা তো বলি বাবা তোমরা যাও, তোমরা যে উঠতেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে, যাও দ্বিতীয় গণঅভ্যুত্থান করলাম না। 200 মানুষ তোমরা যোগাইতে পারো কিনা? সরি 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিবা, আর তোমাদের পিছনে পাওয়ার মানুষ চেল চালাইয়া চলে যাবে। আসো দেখো বাস্তবতা। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণ হা 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 করে কান্নাকাটি করবে, রাস্তায় বিলাপ করবে? এটা মনে হয় নাসিরউদ্দিন? মিডিয়ার সামনে কথা বলা সোজা, বাস্তবতা কি এটা তোমরা বোঝো না? দলের নিবন্ধনই হয় না, নির্বাচন কোথা থেকে আসলো? শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, এটা আমরাও চাই। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো করো লড়াই, আসো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো? তোমাদের মূল্যায়ন হয়েছে, গ্রামের মানুষের কাছে যেতে হবে। তোমরা কই গেছো? ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায়? নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইটের খাওয়ারও খবর আসতেছে বিভিন্ন জনের। তারপর বলছে যে বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে, তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তো তোমরা কিসের লোভ করছো? তোমরাও তো ক্ষমতারই লোভী, চেয়ারের লোভী। লন্ডন গিয়েছেন ইউনূস সাহেব, সেখানে তিনি রাজা চার্লসের সাথে বৈঠক করেছেন, পদক নিয়েছেন। প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয় নাই। এবং কেন হয় নাই? এবং শোনা যাচ্ছে যে স্টারমার তিনি অস্বীকৃতি জানিয়েছেন ইউনূসের সাথে বৈঠক করতে। এখানে আরেকটা বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হলো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডন থাকেন। এখন তারেক জিয়া এবং ইউনূসের বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে, এবং এই বৈঠকে কি কথা হলো, 2 ঘন্টা ব্যাপী বৈঠক। এবং এই বৈঠকটা হয়েছে যে হোটেলে, লন্ডনের যে হোটেলে ইউনূস সাহেব থাকেন, সেই হোটেলের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন এই বৈঠকে 2টা পার্ট। একটা ছিল প্রথম পার্ট, সেটা হলো সেখানে তারেক জিয়া, তার পার্টির আমির খসরু মাহমুদ, তার উপদেষ্টা
এবং ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তার প্রেস সচিব শফিকুল আলম সহ সবাই মিলে একটা বৈঠক করেন। আর পরে যে বৈঠক হয়েছে সেটা হলো যে 1-to-1, অর্থাৎ তারেক জিয়া এবং ইউনূস বৈঠক, সেখানে অন্য কেউ ছিল না। এখন সম্মিলিতভাবে যে বৈঠক হয়েছে তাতে আমরা জেনেছি যে কি কথা হয়েছে। বিশেষ করে বৈঠকের পর সেখানে যে প্রেস ব্রিফিং হয়েছে, সেই প্রেস ব্রিফিংয়ে আমরা জানতে পেরেছি যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কথা হয়েছে, বিচার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে তারেক জিয়া অনুরোধ করেছেন নির্বাচন রমজানের আগে দেওয়া যায় কিনা সেটা নিয়ে, এবং ইউনূস সাহেব বলছেন যে বিচার সংস্কার কাজ মোটামুটি এগুলো তাদের করতে অসুবিধা নাই। বোঝা যাচ্ছে যে সরকার হয়তো মুভ করবে এপ্রিল থেকে, কারণ রমজান একটা ফ্যাক্টর এবং এটা অনেকটা যৌক্তিক, এবং জামাতে ইসলাম বলেছে যে রমজান যাতে নির্বাচন হয়। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি মার্চে হইতে পারে ইলেকশন। এখন এই যে 1-to-1 ইলেকশন মানে কথা হলো ডক্টর ইমরান তারেকের, সেখানে কি কথা হলো এটা কেউ জানে না। এখানে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন না সেখানে। এখন সেখানে তারা কি কথা বললেন, তারেকও সেটা সাংবাদিকদের ব্রিফ করেননি, ইউনূসও করেননি, তার প্রতিনিধিরাও করেন না। তবে ধারণা করা হচ্ছে যে তারেক ইউনূসের বৈঠকে 4টি বিষয়ে তারা একান্তভাবে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারেন, অথবা তারা প্রস্তাব পেশ করেছেন এটা পরস্পরের এটা বিবেচনার জন্য। এবং এই 4টা বিষয় কি, একটা হচ্ছে যে তারেক জিয়ার দেশে ফেরা, তার নিরাপত্তা ইস্যু, সেনাবাহিনী এখানে ইনভলভ আছে। সুতরাং তারেক জিয়া ইউনূসের কাছে ডেফিনেটলি সেখানে জানতে চেয়েছেন যে তার নিরাপত্তা নিশ্চিত কিনা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকা নিয়ে ইউনূস এবং তারেক এটা একটা প্রসঙ্গ উঠেছে ডেফিনেটলি, এবং সেটা হয়তো ইউনূস বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন আমি দিতে পারবো, কিন্তু তাতে আপনারা যদি ক্ষমতায় যান আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন, আপনাদেরকেই বলবে যে এটা পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং এই ক্ষেত্রে যেটা আগেও প্রস্তাব এসেছিল রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ সরকার হয়তো তার গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে তৈরি করবে, এবং বিএনপি যাতে এটাকে মেনে নেয়, তাতে সরকারও কিছুটা স্বচ্ছ হলো, বিএনপির নির্বাচন করে ক্ষমতায় যাওয়া সেটাও মোটামুটি একটা জবাবদিহতার মধ্যে আসবে, এবং বোঝা যাচ্ছে সেটা হয়তো তারেক জিয়া মানবেন। এখন আর 3 নম্বর হচ্ছে যে এই যে তারেক জিয়া গেলেন, এখন তারেক জিয়ারা মনে করতেছেন বিএনপি সর্ববৃহৎ দল, আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকেও সেটা না থাকার মতো হবে, কারণ আওয়ামী লীগের রাঘব বোলরা কেউ নির্বাচন করতে পারবে না, ইন দি মিন টাইম তারা পানিশমেন্ট পেয়ে যাবেন। এখন সবকিছু মিলিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এটা মোটামুটি নিশ্চিত। এখন এই ক্ষেত্রে তারেক জিয়া ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট হওয়ার আমন্ত্রণ জানাতে পারেন, যে তিনি বলতে পারেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আপনাকে প্রেসিডেন্ট হইতে হবে, এবং এই ক্ষেত্রে ইউনূস সাহেব হয়তো একটু নিমরাজি থাকতে পারেন, আচ্ছা দেখা যাবে, এই টাইপের একটা কিছু। আর সর্বশেষ যে ব্যাপারটা সেটা ইউনূস সাহেবের পক্ষ থেকে আসতে পারে, সেটা হলো যে তারেক জিয়াকে তিনি অনুরোধ করতে পারেন যে তারা যদি ক্ষমতায় যান বা ক্ষমতায় যাওয়ার আগ থেকে যাতে মৌলবাদ জঙ্গিবাদকে প্রশ্রয় তারা না দেন, তাতে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তাদের অসুবিধা হতে পারে। এখানে ভারত যে ইস্যু তুলেছে সেটা হলো জঙ্গবাদ, মৌলবাদ, সংখ্যালঘুদের নিরাপত্তা, কারণ ভারতকে খেপিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক অসুবিধা হতে পারে, কারণ আমাদের চারদিকে ভারত। সুতরাং এইটাও মাথায় রাখা দরকার। এবং আমরা অতীতেও যদি দেখি, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের, তিনিও কিন্তু একসময় মৌলবাদ কে প্রশ্রয় দিয়েছিলেন, মওদুদি যারা এইসব দলদের তিনি প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এরাই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে একদম আতুর করে দিয়েছিল, এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ করুণ পরিণত হয়েছিল। তবে যাই হোক, তারেকের সাথে যে ইউনূস সাহেবের বৈঠক, এটা একদিকে পজিটিভ, কারণ সরকারের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক ভালো হলে দেশই উপকৃত হয়, কিন্তু তাতে তাদের দুজনের মধ্যে গোপন কি কথাবার্তা হলো সেটা নিয়ে জামাতে ইসলাম, বিশেষ করে নাগরিক পার্টি, তাদের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে যে সরকারের সাথে আঘাত করে এরা আবার ক্ষমতায় চলে যায় কিনা, তাদেরকে ল্যাং মেরে। এবং সেখানে আরেকটা কথা আছে যে যেসব দল বাংলাদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের বাদ দিয়ে রাজনীতি। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।